সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চীনকে ভয় পেয়েছেন মোদি, হামদো হামারা দো নীতি অনুযায়ী সম্পত্তি বাড়ছে ব্যাপক হারে, বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত ও নেপালে জঙ্গিবাদ উস্কে দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, যা বলছে ভারতীয় মিডিয়া। রাষ্ট্রীয় মদতে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন পাকিস্তানি ফারহান। যে কোনো সময় ডিভোর্স হতে পারে ট্রাম্প মেলানিয়ার। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত ৭৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা। এবং প্রতিরোধকামী সংগঠনগুলোর উপর হামলা আমেরিকার সংঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ, বলছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনকে ভয় পেয়েছেন মোদি। শনিবার তামিলনাড়ুর থুকুকুড়িতে ভোটের প্রচার করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তিনি দুটি অভিযোগ করেন। প্রথমত, প্রধানমন্ত্রী চীনকে ভয় পেয়েছেন। দ্বিতীয়ত, তিনি কেবল জনা কয়েক ব্যক্তির স্বার্থে কাজ করে চলেছেন। তার কথায় মোদি কাজের লোক কিনা সেটা আদৌ প্রশ্ন নয়, প্রশ্ন হলো তিনি কাদের স্বার্থে কাজ করছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি ফের অভিযোগ করেন, মোদি দুজনের হয়ে খুবই কাজ করছেন। হামদো হামারা দো নীতি অনুযায়ী দুজনের সম্পত্তি বাড়ছে ব্যাপক হারে, কিন্তু গরিবদের মোদিকে কোনো প্রয়োজন নেই। রাহুল আগেও অভিযোগ করেছিলেন, মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকজন ঘনিষ্ঠ শিল্পপতির হয়ে কাজ করছেন। পরে থুকুকুড়ির এক কলেজে আইনজীবীদের সঙ্গে কথা বলেন রাহুল। তার অভিযোগ, লাদাখ সংকটের সময় মোদি চীনকে ভয় পেয়েছিলেন। ২০১৭ সালে ডোকলাম সংকটের সময়ও তিনি চীনের কাছে নতি স্বীকার করেছিলেন। রাহুলের দাবি, চীনারা আমাদের দেশের এমন কয়েকটি এলাকা দখল করে আছে যা রণকৌশলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রথমে আমাদের এলাকায় ঢুকে পড়ে পরীক্ষা করছিল ভারত সরকার কীরকম প্রতিক্রিয়া জানায়। তারা দেখেছে আমাদের সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। এরপরেই তারা লাদাখে ভারতের জমি দখল করেছে। আমি মনে করি তারা অরুণাচলেও আমাদের জমি দখল করে রয়েছে। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হবে ৬ এপ্রিল। তার আগে ওই রাজ্যে ৩ দিনের প্রচারে গিয়েছেন রাহুল। একটি জনসভায় তিনি বলেন, চীনা আগ্রাসনের কথা শুনে মোদি প্রথমে বলেছিলেন আমাদের দেশে কেউ ঢোকেনি। পরে তিনি বলেন, মোদির কথা শুনে চীনারা বুঝেছিল তিনি ভয় পেয়ে গিয়েছেন। তারা বুঝেছিল আমাদের প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন না। দেপসাং অঞ্চলে আমাদের জমি দখল করে রেখেছে চীন। ওই জমি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সরকার থাকলে দেপসাংয়ের জমি ফেরত পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী সবাইকে বোঝাতে চাইছেন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, কিন্তু আমরা ওই অঞ্চলটি হারাতে চলেছি। রাহুলের মতে, চীনারা যখন একবার বুঝেছে প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, তারা লাদাখেই থেমে থাকবে না। কংগ্রেস নেতার দাবি, তার দল সবসময়ই চীনাদের কড়া হাতে মোকাবিলা করেছে। ভারত ও নেপালে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাতব্য কাজের আড়ালে ভারত ও নেপালে জঙ্গিবাদ উস্কে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সুইডিশ গণমাধ্যম নর্ডিক মনিটরের বরাত দিয়ে ভারতীয় ওয়েবসাইট ওপি ইন্ডিয়া এ অভিযোগ তুলেছে। বলা হয়েছে, তুর্কি সরকার আল কায়দার সাথে যুক্ত দাতব্য সংস্থা IHH এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় জিহাদি নেটওয়ার্ক তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক আল কায়দার সঙ্গে সংযুক্ত দাতব্য সংস্থার দ্য ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অ্যান্ড হিউম্যানিটেরিয়ান IHH এর মাধ্যমে সংখ্যালঘু মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় IHH এর অংশীদার হচ্ছে ইসলামী সংঘ নেপাল ISN। সরাসরি তুর্কি অর্থায়নে নেপালে নানা বড় প্রকল্প বাস্তবায়ন করছে সংগঠনটি। এগুলোর বেশিরভাগই নেপাল ভারত সীমান্ত রেখার কাছাকাছি।
আইএইচএইচ ও আইএসএন দুটি সংগঠনকেই নজরদারিতে রেখেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। অন্যদিকে 2014 সালেই সিরিয়ায় জেহাদিদের অস্ত্র সরবরাহের অভিযোগে আইএইচএইচের বিরুদ্ধে তদন্ত করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তখন এই সংগঠনটিকে অস্ত্র চোরাচালানকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়। খবরে আরও বলা হয়েছে, তুর্কি সরকার বেশ কয়েক বছর ধরে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানিকে অর্থ সহায়তা দিয়েছে। তুর্কি সরকার সময়ে সময়ে কেরালারও একটি উগ্র ইসলামপন্থী সংগঠনকে তহবিল বিতরণ করেছে। ইসলামী সংঘ নেপাল এবং উগ্র ইসলামপন্থীদের মধ্যে যোগসূত্রটি কেবল আইএইচএইচে সীমাবদ্ধ নয়। আইএসএনকে ইসলামিক ওয়ার্ল্ড এনজিও ইউনিয়ন আইএসডিবি নামে একটি সংস্থার সঙ্গে জড়িত। এই সংগঠনের নেতৃত্বে আছেন রাষ্ট্রপতি এরদোয়ানের প্রাক্তন সিনিয়র সামরিক উপদেষ্টা আদনান তানরিভারদি। তিনি তুরস্কের অভ্যন্তরে এবং বাইরে উভয় দিকেই জিহাদি দলগুলিকে অর্থায়ন করছেন। পাশাপাশি সামরিক ও সুরক্ষা সরবরাহ সম্পর্কিত সামরিক প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করছেন। অন্যদিকে তুর্কি পুলিশ গোয়েন্দা বিভাগের প্রাক্তন প্রধান আলী ফুজাত ইলমাজার 2016 সালে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন আইএইচএইচ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদে জিহাদিদের সহায়তা প্রদান এবং চিকিৎসা সহায়তা তহবিল সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে। এটি জিহাদিদের জন্য একটি সম্পদ। রাষ্ট্রীয় মদতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে পাকিস্তানি ফারহান বার্ক নামে এক পাকিস্তানি যুবক রাষ্ট্রীয় মদতে টুইটারে ভারতের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ অভিযোগ তুলে ধরে। খবরে বলা হয়েছে, টিম ইমরান খান নামে এক টুইটার হ্যান্ডেল পরিচালনা করেন ফারহান। তার অধীনে 1000-এরও বেশি স্বেচ্ছাসেবী এই প্রোপাগান্ডা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে ভার্ক টুইটার ক্যাম্পেইনের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগকে বিভিন্নভাবে অমূলক প্রমাণ করার চেষ্টা করেন। এই যুবক দাবি করেছেন, তিনি জাতীয়ভাবে যে কোনো হ্যাশট্যাগ ট্রেন্ডিং করতে পারেন। যখন ভারত পাকিস্তান উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখন টুইটার হ্যাশট্যাগের মাধ্যমে অনলাইন আক্রমণ চালান ভার্ক একটি হ্যাশট্যাগ ট্রেন্ডিং বানাতে রাজনীতিবিদ, সাংবাদিক এবং যারা তার ব্ল্যাক বুকে আছে তাদের এডিট করা ছবিসহ এজেন্ডাটি রিটুইট করেন। আল জাজিরার হাশেম চিমা রিপোর্ট করেছেন, কারিগরি ফলানো ইমেজ ও ক্যাপশনগুলি ভুল, অবিশ্বাস্য, অভিযুক্ত এবং কখনো কখনো মানহানিকর হয়। প্রায় 3 লাখ ফলোয়ার সহ 2টি পৃথক টুইটার অ্যাকাউন্ট এবং টিম ইমরান খান নামে 1000-এরও বেশি স্বেচ্ছাসেবীর একটি দল নিয়ে ভার্ক পাকিস্তানি টুইটারে নিজের জন্য একটি অনন্য স্থান তৈরি করেছেন। আল জাজিরা আরও জানিয়েছে, ভার্কের অনুসারীদের কাছে তিনি একজন নেতা, সরকারি মন্ত্রীদের কাছে তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি তাদের প্রতিদ্বন্দ্বী বা কোনো বিশেষ কারণে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারেন। অন্য সকলের কাছে তিনি হলেন এক ট্রল, যিনি জাতীয়তাবাদী হ্যাশট্যাগ প্রচারের মাধ্যমে টুইটারকে নির্লসভাবে দূষিত করছেন। যে কোনো সময় ডিভোর্স হতে পারে ট্রাম্প মেলানিয়ার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যে যে কোনো সময় ডিভোর্স হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় এক রিলেশনশিপ বিশেষজ্ঞ। তিনি বলছেন, এটা কেবল এখন সময়ের ব্যাপার মাত্র। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগ করার পর থেকেই আলাদা অফিস গঠনের চেষ্টা করছেন মেলানিয়া ট্রাম্প। মূলত ডোনাল্ড ট্রাম্পের সংস্পর্শ থেকে পৃথক হতেই তার এই সিদ্ধান্ত। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত সুপার বোল পার্টিতে সাবেক প্রেসিডেন্ট অংশ নিলেও উপস্থিত ছিলেন না তার স্ত্রী, যা তাদের মধ্যকার সম্পর্কের অবনতির ইঙ্গিত বহন করে। এ বিষয়ে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সম্পর্ক বিশেষজ্ঞ নাদিয়া এসেক্স বলেন, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের মধ্যে এখন কোনো মিলন নেই। সাবেক ফার্স্ট লেডি যে ট্রাম্পের পাশে থাকা পছন্দ করছেন না, তার সাম্প্রতিক শারীরিক ভাষায় স্পষ্ট। তাদের মধ্যে ডিভোর্স হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র মন্তব্য করে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীনই তিনি ডিভোর্স নিতে পারতেন। তাই আগামী নির্বাচনের আগে বিবাহ বিচ্ছেদের আবেদন করলে আমি অবাক হব না। মেলানিয়া ও ডোনাল্ড দুজনের কেউই তাদের সম্পর্কে সুখী নয়।
তার মানে শীঘ্রই কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন পড়তে পারে। পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি যে তাদের মধ্যে এখন কেবল নামেই বৈবাহিক সম্পর্ক আছে। অসুখী থাকার জন্য জীবন খুবই ছোট, বিশেষ করে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যোগ করেন নাদিয়া এসেক্স। গত বছরের 3 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি বছরের 20 জানুয়ারি ক্ষমতার কার্যকাল শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন। একই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জো বাইডেন। বর্তমানে ফ্লোরিডার একটি রিসোর্টে পরিবারসহ বসবাস করছেন ডোনাল্ড মেলানিয়া জুটি। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান। শুক্রবার সিরিয়ায় ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় অন্তত 13 জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়। এমন হামলা সিরিয়ায় সন্ত্রাসবাদকে আরও উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তা আলী শামখানি। শনিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। ইরাকে মার্কিন ও জোট কর্মকর্তাদের উপর সাম্প্রতিক হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল। শামখানি বলেন, আমেরিকার এই হামলা জঙ্গি গোষ্ঠী আইএসের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। এই অঞ্চলে সন্ত্রাসবাদের পুনর্জাগরণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করছে সেটি মোকাবেলা করব। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত 76 সৌদি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি খুনের ঘটনায় সৌদি আরবের সাবেক এক কর্মকর্তা ও রাজকীয় একটি বাহিনীর উপর আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির 76 নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খাশোগি হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্স অনুমোদন দিয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই ওয়াশিংটন রিয়াদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল। গোয়েন্দা প্রতিবেদনে মোহাম্মদ বিন সালমানকে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক খুনে দায়ী করা হলেও শুক্রবার যুক্তরাষ্ট্র সরাসরি তার উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে যেন কাজের সম্পর্ক বজায় থাকে তা নিশ্চিত করতেই তার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে সম্পর্কের পুনর্মূল্যায়ন, ফাটল ধরানো নয়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বাইডেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় খাশোগি হত্যাকাণ্ড সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ এবং সৌদি নাগরিকদের উপর নিষেধাজ্ঞার এসব পদক্ষেপ এলো বলে ভাষ্য পর্যবেক্ষকদের। বাইডেনের আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশ সৌদি আরবের একের পর এক মানবাধিকার লঙ্ঘনকে ছাড় দিয়ে গিয়েছিল বলে সমালোচকরা অভিযোগ করে আসছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় খাশোগি খুনের ঘটনায় সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাবেক উপপ্রধান এবং সৌদি রয়্যাল গার্ডস র্যাপিড ইন্টারভেনশন ফোর্সের ওপর নিষেধাজ্ঞা দেয়। খাশোগি হত্যাকাণ্ডে রিফের ভূমিকার বিষয়টি সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এসেছে। বিবৃতিতে বলেছেন, মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেন, জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যায় জড়িতদের অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। যুক্তরাষ্ট্র পরে 76 সৌদি নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞাও জারি করে। সীমানার বাইরে সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করা দেশগুলোকে শায়েস্তা করতে বাইডেন প্রশাসনের নেওয়া নতুন নীতির আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কেবল যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারাই নন, কিছু কিছু ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের ওপরও এই বিধিনিষেধের প্রয়োগ দেখা যেতে পারে। প্রতিরোধকামী সংগঠনগুলোর উপর হামলা আমেরিকার সংঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় তৎপর ইরাকি প্রতিরোধকামী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের উপর আমেরিকা যে বিমান হামলা চালিয়েছে তা হচ্ছে ওয়াশিংটনের সংঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অঞ্চলে তাকফিরি সন্ত্রাসবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেবে না তেহরান। ইরান সফররত ইরাকের পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে শনিবার রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী শামখানি। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে শক্তিশালী করার জন্য আমেরিকা সম্প্রতি যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার নিন্দা জানিয়ে তিনি বলেন, এগুলোর মাধ্যমে আমেরিকা সংঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ শুরুর ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ইরানসহ অন্য যেসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা এই তাকফিরি সন্ত্রাসবাদের পুনরুত্থানের সুযোগ দেবে না। ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে পাস হওয়া বিল বাস্তবায়নের দেরি করার কারণে এই অঞ্চলে সংকট জোরালো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার সিরিয়ার দেইর আজ-জাউর প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হাশদ আশ-শাবির অবস্থানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা। এই হামলাকে খুব খারাপ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।